ভবিষ্যতে হ্যাঁ আওয়ামী লীগ আসবে, তোমরা হাজার চেষ্টা করলেও ওই বঙ্গবন্ধু তো দূরের কথা, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমদ, এটা হইতে পারবা না, অনেক দূরের বিষয়। এসব বলতেছে এভরিডে বলে যেতেছে। তো আমি শারীরিক কারণে পারি না, কিন্তু এদেরকে মোটামুটি যাতে এটা থাকে, শক্তিটা বজায় থাকে। মাসুদ কামাল, মাহবুব কামাল, এরা তো জার্নালিস্টেরা, এরাও বলে যাচ্ছে, বলে শোনে, কিন্তু আমাদের ত্রুটিগুলো তো ওটা দেখতে হবে। আমরা আমরা একটা রিট করলাম, রিটতে চাইলাম যেন অযথা যাতে গুলিটা না করতে পারে, সেটা একটা ইডেন লাস্ট, এটা জুলাই শেষ পর্যায়ে। তো এই যে গুলির কতগুলো নির্দেশ আছে, মানতে হবে। এটা গুলি করলে পরে কোথায় করবে, কি করতে হবে, কতগুলো প্রসিডিওর আছে, এটা একটাও ফলো করে না। এখানের মধ্যে অনেক অনেক বিষয় আছে। এই জুলাই আগস্টে 500 জন হত্যা হয়েছে, আর এখন তো হয়েছে 5000। তাহলে এই যে বিচারগুলি, এগুলি তো করতে হবে এই জায়গাগুলি থেকে। পান্না ভাই আপনি বলেন, এইখানে কি আমাদের ব্যর্থতা নাই? এই ব্যর্থতাগুলো তো আইডেন্টিফাই করতে হবে। অবশ্যই 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 আইডেন্টিফাই করতে হবে যে আমাদের ব্যর্থতাটা কোথায়। রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে এরা এইগুলো করতেছে। বেসিক্যালি 7.6 এটা কিন্তু পুলিশেরও নাই, এটা ইউজ করা হয় ন্যাটোতে এই বুলেটটা ইউজ করে, যেটা ব্রিগেডিয়ার শাখাওয়াত ফার্স্ট করার পরেই তাকে সরাই দেওয়া হইলো হোম থেকে, হোমের অ্যাডভাইজার থেকে সরাই দেওয়া হইলো। এখন নিশ্চয়ই বাইরে থেকে আসছে। রাষ্ট্র ক্ষমতায় আমি টের পেলাম না, এটা আমার কি সক্ষমতা না ব্যর্থতা? অবশ্যই ব্যর্থতা। আচ্ছা, তারপরে তার এই ক্যাবিনেটে কয়জন ছিল রাজনীতিবিদ? লাস্ট ক্যাবিনেটে ব্যাংকগুলো খালি হয়ে যাইতেছে। তখন তো আমরা ক্ষমতায় থাকাকালীনই, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনই পত্রিকায় পত্রপত্রিকা আসলো ব্যাংক খালি হয়ে যাইতেছে। এটা কোনো করবে না, ব্যর্থতা না? আমি বলতেছি যে রাশেদ মোশাররফ মন্ত্রী, তার ছেলে একটা ব্যাংকে টাকা রাখছে, এখন টাকার দরকার হয়, কোনোদিনই 5000 টাকার বেশি পায় না সপ্তাহে। হ্যাঁ, এই যে অবস্থাটা, এটার জন্য দায়ী কে? আমরা। বাংলাদেশ ব্যাংকে একটা কেলেঙ্কারি ঘটলো, গভর্নর সাহেব কনসার্ন মিনিস্ট্রিকেও জানান না। মোহিত সাহেব তখন মন্ত্রী, উনি 1 মাস ঘুরে বেড়ালেন, দেশের বাইরেও গেলেন, এই ব্যাপারে কোনো তদন্তও করলেন না। তারপরে যখন মন্ত্রণালয় জানলো, তখন উনি রিজাইন করলেন। বাস, দ্যাট ওয়াজ এনাফ। এখন দেশের বাইরে আছে। আমার কথা হলো যে এইগুলোর জন্য তো আমরা দায়ী। হ্যাঁ, আমরা দায়ী। আমি ক্ষমতায়, আমি যদি আইন শৃঙ্খলা সবকিছু বজায় না রাখতে পারি, তাহলে তো সেটা আমার ব্যর্থতা। এই যে জেএমবি বলি বা এই মেটিকুলাসি বলি, এটা টের পাই নাই, টের না পাইলে তো সেটা আমার ব্যর্থতা। অ্যাবসলিউটলি প্রশাসনিক ব্যর্থতা, রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় ব্যর্থতা। এবং আওয়ামী লীগের এইরকম ভ্যাকুয়াম। আমি বলি যে আমি যদি এখন রাস্তায় নামি বা হই, আওয়ামী লীগের পক্ষে মামলা করার মতো দ্বিতীয় ব্যক্তি নাই। এই অবস্থাটা তো ওই বঙ্গবন্ধু যখন আগরতলা মামলা ছিলেন, তখনও এই অবস্থা দাঁড়ায় না। তার মামলার জন্য ফরিদপুরের খান বাহাদুর ইসমাইল, সালাম খান, এরা সব হাজির ছিলেন, এরা সবাই ছিলেন। আজকে কেন থাকবে না? তো এই যে অবস্থাটা, এইটার জন্য আমি বলতেছি এই কারণে যে ভবিষ্যতে হ্যাঁ আওয়ামী লীগ আসবে, কিন্তু এই শিক্ষাটা যাতে না, এই ভুলগুলো যাতে না করে। তাই না? প্রত্যেক নেতার বাড়িতে যদি এটা যদি ধরি যে মিথ্যা, তারপর তো আমরা জানি যে আসলে তা না, যদি 100% মিথ্যা না, রাতারাতি একটা মানুষ কতটুকু কি হইতে পারে। যেমন আজকে সমন্বয়কদের বেলা কথা উঠছে, ঠিক আমাদের বেলা তো কথা উঠছে, ছিল অসংখ্য কথা ছিল। তো সেই কথাগুলো আমি বলছি, এ থেকে শিক্ষা নেওয়া দরকার যে কোন পথে আমি থাকবো। আর জনগণ কিন্তু ভুল করে না,
জনগণ স্টিল কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বা আওয়ামী লীগের প্রতি আনুগত্যতা, জনগণের ভালোবাসা এটা আছে, একদম স্টিল আছে, এটা সত্যি। কিন্তু এদের যে নেতৃত্ব, সেটার প্রতি কিন্তু তারা সন্তুষ্ট না। আমি একদম ক্লিয়ারলি বলতেছি যে এই সন্তুষ্টতা আনতে হলে পরে এইটা ব্যবসায়ীদের দেওয়া হবে না, এইটা কোনো ধনী ব্যক্তির দিয়ে হবে না। এবং যদি করতে তাহলে ইস্পাহানিরা বসাক এখানে, তাই না? তো রবি ঠাকুর, আমি ওইটা ইনুস সাহেবের বেলা বলছি যে রবি ঠাকুরের দিয়ে গীতাঞ্জলি কেন আরো একটা লেখানো যেতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা এটা হবে না, ইনুস সাহেবের দিয়ে হবে না, এটা সত্যি। তো সেই ক্ষেত্রে দরকার গান্ধীজির, জওহরলাল নেহরু, যেরকম দরকার হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ, আমাদের দেশও বঙ্গবন্ধু, তাজউদ্দিন, কামরুজ্জামান সাহেব, এদের দরকার ছিল। এইটা ভ্যাকুয়ামটা কিন্তু আমি বলবো শেখ হাসিনার এই লাস্ট ক্যাবিনেটের বেলায় ভ্যাকুয়ামটা ছিল। সেই ইসে তোফায়েল আহমদ নাই, আমির হোসেন আমু নাই, শেখ সেলিম নাই, ম্যাচিওর যারা লিডার, যারা তার অ্যাবসেন্সে নেতৃত্বটা দিতে পারতেন। আমি তো ট্রাইব্যুনালে গেছি, আমি জিজ্ঞেস করছি যে কে, আমি তো কোনো দল করি না, কিন্তু আপনাদের সবার ট্রাইব্যুনালের এই নতুন যে ট্রাইব্যুনাল করছে, আমার কোর্ট জিজ্ঞেস করছে আপনার ক্লায়েন্টকে, আমি বললাম এই 16 জনই ছিল, 16 জনকে আমি পারমিশন চাওয়ার পরে তাদের সাথে দেখা করলাম, আলাদাভাবে বসারও পারমিশন দিল। আমি বললাম যে কে বলেন আমাকে, চুপ করেছিলেন, আমাদের করার কোনো ক্ষমতা ছিল না। বললাম যে এইটা তো হইতে পারে না, এটা একটা রাজনৈতিক দলের কিন্তু ফার্স্ট লিডার, সেকেন্ড লিডার, ইভেন সেনাবাহিনীর ভেতরও আছে চেইন অফ কমান্ড। এটা তো আমরা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছি ব্যাপারে, যে ছাত্রলীগের ভেতরে একটা চেইন অফ কমান্ড ছিল। সেন্ট্রালি বললে পরে যেমন 6 পয়েন্টের পক্ষেও ছাত্রলীগে ছিল, 6 পয়েন্টের এগেনস্টেও ছিল। 6 পয়েন্টের এগেনস্টে যে মারামারি করে তাদেরকে তারাই দেওয়া হয় না, থ্রু প্রসেস, পলিটিক্যাল প্রসেসের ভেতর থেকে তারা সরিয়ে গেছে। ফর এক্সাম্পল, ছাত্রলীগের এককালীন প্রেসিডেন্ট ফেরদৌস আহমেদ কুরেশি অত্যন্ত মেধাবী, তিনি সভাপতি হয়েছিলেন, কিন্তু 6 পয়েন্টের বাইরে নিতে পারেন না ছাত্রলীগকে। তো সেই যে প্রসেসটা, এইটা ছিল না, নাই। আপনি জানেন কিনা জানি না, এখানে ওই রিফাইন্ড একটা আওয়াজ উঠছে, রিফাইন্ড আওয়ামী লীগ করা। কেন? খন্দকার মোস্তাকরা এটা চায়। খন্দকার মোস্তাক কোথায় কোন দল করতো? সেইটাই তো আমি বলতেছি, আপনি যে এতক্ষণ বলতেছেন, আমি তার সার কথাটা বললাম যে দলের মধ্যে খন্দকার মোস্তাক ছিল অনেক, এখন খন্দকার মোস্তাকদের সংখ্যাই বেশি ছিল। এবং অনেক সময় আমি বলবো যে শেষ দিকে হোক, বয়সের কারণে হোক, মাননীয় প্রধানমন্ত্রী, দিদেন প্রধানমন্ত্রী, উনি কিন্তু ভুলও বলছেন। ভুল না, আমি বলবো যে কথাগুলো বলা উচিত হয় না। যেমন আমার পিয়নের 450 কোটি টাকা আছে, ও হেলিকপ্টার। আচ্ছা, আমরা এগুলি আমরা অনেকবার শুনেছি ভাইয়া। না, আমি বলি যে এই কথাগুলো তো ওই চেয়ারে বসে শোনা যায় না, শুনে বলা উচিত না। না, এটা আসলে ওনাকে পুশ করা হয়েছিল, এটা আমি পরে শুনেছি যে ওনাকে এই ধরনের তথ্যকে রাজনীতিবিদদের কাছ থেকে ওনাকে আসলে একটা ডিস্ট্যান্স তৈরি করা হয়েছিল। হ্যাঁ, না যাই হোক, এটা পাবলিকলি আসা তো উচিত হয়। এবং শেষ দিকে দেখতে উনি সবাইকে সরিয়ে দিচ্ছে, যারা ওনার কাছের মানুষ ছিলেন, যারা রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ওনার তো রাজনৈতিক বন্ধু যারা, তারাই বন্ধু থাকবেন, পারিবারিক বন্ধু যারা, তারা না। হ্যাঁ হ্যাঁ, বা না, হ্যাঁ, এইগুলো, এই নেতৃত্বগুলো ছিল বঙ্গবন্ধুর ভেতর। ইভেন আমি তো বঙ্গবন্ধুর বেলায় এইটুকু বলতে পারি যে তার পলিটিক্যাল রাইভাল যারা, এদের বেলা যে বিহেভটা করছেন একদম কুখ্যাত রাজাকার, উনি কিন্তু তাদেরকে ক্ষমা করার জন্য উদ্গ্রীব ছিলেন, তার পরিবাররা যাতে কোনো কষ্ট না পায় সেই জন্য চেষ্টা করতেন আমাদের বঙ্গবন্ধু। হ্যাঁ, তো না, এটা আমাকেই একবার ধমক দেয়, আমি তো ওনার সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম, স্নেহ করতেন আমার পিতা, আর সে একত্রে পড়াশোনা করতেন। তো আমার যারা স্থানীয় নেতা, তারা কোনো হইলে পরে আমাকে পাঠাইত, বুঝে শুধু যে এটা আলাপ করো, আমি এই যেতাম, উনি বুঝতে পারতেন যে আমার কেউ পাঠিয়েছে। তো তার মধ্যে একটা ছিল, উনি যেটা বলতেছিলেন যে শোন, সেটা হচ্ছে কি যে করাচিতে যাবেন, করাচিতে বঙ্গবন্ধু যাবেন। তো করাচিতে বসে আমার সবাই বললো যে তুমি যেহেতু ছাত্রলীগের তুমি তাকে বলবা ওই সরওয়ার্দির মেয়ে আক্তার সুলেমান, তাকে যদিও আমরা ইনভাইট করছি, তার সাথে যেন খুব একটা দহরম মহরম না করে। কারণ আমরা 6 পয়েন্ট নিয়ে বঙ্গবন্ধু যখন জেলে, তখন আক্তার সুলেমানের বাসায় কিছু করে লাঠি দিয়ে আমাদের পিটেইছে। তো
এবং আমাদের ভেতরে খায়রাত, আবুল খায়রাত নামে এক লোক ছিলেন, তার পায়ের কবজিটা ভেঙে গেছে। আমি কোন রকমের দৌড়ে বাস, একটা চলন্ত বাসের হ্যান্ডেল ধরে উঠে, তো এরকমের অবস্থা। তো বঙ্গবন্ধুকে বললাম, উনি প্রেয়ার হলে মিটিং, তো বললাম যে এইরকম এরকম লিডার আক্তার সুলেমান আসবে, হয়তো আপনি পাত্তা দিয়েন, আমাদের সাথে এই বিহেভ করছে। এবং খায়রাত এসে দেখলো যে পা খোড়াই খোড়াই হাঁটে। ইন্ডিয়া মধ্যে 5 মিনিটও যাবে না, আক্তার সুলেমান আইসা ঢুকলো, উনি জড়াই ধরে বহেন বহেন কাছে তুম। আমরা খুব মনক্ষুণ্ণ হইলাম। পরে আক্তার সুলেমানের উনি বসাইলেন চেয়ারে, বসাইতে এসে পাশে আমার এসে বলতে, তোর খুব মন খারাপ। আমি উত্তর দিলাম না। উনি বললেন যে দেখ, রাজনীতি এক জিনিস, আমাকে বিশেষ করে বললেন যে তোকে আমি বলতেছি, তুই শোন, রাজনীতি এক জিনিস আর সামাজিক সম্পর্ক আর এক জিনিস। সামাজিক সম্পর্ক যদি তুই ভুলে যাস এবং ওইটারে কোনো রকমের মানে রাজনীতির সাথে গোলাই ফেলিস, তাহলে তো রাজনীতিও থাকবে না, সামাজিক সম্পর্কও থাকবে না। আমি কিন্তু এগুলো পরবর্তীতে খেয়াল করে দেখলাম যে তার জন্যে আমি একদিন ফকির শাহাবুদ্দিন সাহেবের বাসায় গেছিলাম, ফর্মার অ্যাটর্নি জেনারেল এবং খুব ঘনিষ্ঠই ছিলেন বঙ্গবন্ধুর। উনিও বললেন যে দেখ, এই সবুর খান, এই কাজী কাদের, এরা বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে, কাজী কাদের মেইনলি, সে কথা বললে পরে কাইনে দিত, আর্টিফিশিয়াল না, তখন বঙ্গবন্ধু নাই, হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায়। সেই সময় একদিন ফকির শাহাবুদ্দিন সাহেবের বাসায় আসলো, শাহাবুদ্দিন সাহেব তখন চোখে দেখেন, তো বললো যে তোর একটা দেখাই। তাই বললো ভাই রে ভাই, বঙ্গবন্ধুর কথা উঠেছে। এবং ফ্যাক্ট, আমাকে না জানিয়েও কিন্তু আমার সামনে বসে কাইন্দে দিচ্ছে। কারণ কি? কারণ হইলো যে ওনারা যখন জেলে, তখন তাদের পরিবার যাতে কষ্ট না পায় সেই দিকে দেখার জন্য সুনির্দিষ্ট কিছু ব্যক্তির দায়িত্ব দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এবং এটা বোধহয় অনেকেই জানেন যে সবুর খানের রিলিজের পর সবুর খান জেলখানা থেকে একটা চিঠি দিয়েছিলেন বঙ্গবন্ধু। সত্যি কি মিথ্যা জানি না, বাট এটা শুনছেন বহু লোকের মুখে। একজন খ্যাতনামা রাজনীতিবিদ আমার কাছে স্বীকার করেছেন যে হ্যাঁ, এটা সত্যি। আমি নামই বলি তোফায়েল ভাই, তোফায়েল ভাই ডেকে বলছে যে তোফায়েল, আজকে একটু জেল গেটে যাইতে হবে তোর। তো কেন? সবুর ভাই এরকম চিঠি দিচ্ছে যে তুমি তো আর আমি জেলে, তো আজকে রাতে আমি তারে নিয়ে আসবি, আমি ডিনার করবো। তোফায়েল ভাই হাত ধরে মাপ টাপ চাই হচ্ছে, আমারে মাফ করে দেন। তো কারে পাঠাবো? বোধহয় মুন্সিগঞ্জের যে মহিউদ্দিন সাহেব আছেন তাকে পাঠাইছেন। এবং ফ্যাক্ট, ফার্স্ট ডিনার করছেন আইসা বঙ্গবন্ধুর বাসায়। তো এখন এই উনি প্রতিহিংসা পরায়ণ ছিলেন না, প্রতিহিংসার রাজনীতি উনি করেন নাই। হ্যাঁ, উনি ফেরেশতা তো না, মানুষ, তার দু একটা ভুল থাকতে পারে, থাকলেও থাকতে পারে, থাকা স্বাভাবিক। না থাকলে ভুল থাকবে না কার? ফেরেশতা আর শয়তানের। কারণ তারা দুইজনেই রোবট। শয়তান ভালো কাজ করতে পারে না, আর ফেরেশতারা খারাপ কাজ করতে পারে না, রোবট। তার ওই সেন্সেশনই নাই। মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে। দুনিয়ায় এমন কোনো ব্যক্তি নাই যে যার ভুল ত্রুটি নাই। তো তারও খুঁজলে পরে হয়তো দুই একটা ভুল ত্রুটি পাওয়া যাবে, কিন্তু তার ভেতর যে মানবতার দিক, এটা আমরা কেউ খেয়াল করি না। তার ভেতরে যে একটা বিশাল হৃদয়, সাহস, বলিষ্ঠতা, এইটা কিন্তু আমরা খেয়াল করি না। আমি আওয়ামী লীগের শেষ সময় প্রতিদিন বলতাম যে তার বক্তৃতাগুলো তোমরা শোনো, তার বক্তৃতাগুলো তোমরা শোনো। আমার নিজের চোখে দেখা ওয়াবদা মিলনায়তন যেটা মতিঝিলে, তখন ওইটা ছিল বড়, ওইখানে সব ইঞ্জিনিয়ারদের ডাইকে সে শপথ পড়াইতেছে যে এখন তোমরা শপথ নাও। কি তারা সব দাঁড়াই বললো যে হ্যাঁ, আমরা আর ঘুষ খাবো না। আরে এইটা আজকের দিনে কোনো কর্মকর্তা কর্মচারীরা কেউ বলতে পারবে? না। সে তখন মিলিটারি একাডেমি ছিল কুমিল্লায়, সেটা ওপেন করতে গিয়ে যে বক্তৃতাটা দিচ্ছে, এখন আপনারা শুনলেন যে আমি রাস্তা দিয়ে আসার সময় এই দুই পাশের লোক দেখে কাঁদতেছিল। তা আমরা কার টাকায় চলি? কৃষকের টাকায়, শ্রমিকের টাকায়, গরিব মানুষের টাকায়। কার টাকায় আমরা সাহেব? তাদের যদি সার্ভ না করতে পারি, তো তার রাজনীতির থেকে কিন্তু পরবর্তীতে আমরা ধরে রাখতে পারি না। এটা ব্যর্থতা, স্বীকার করতে হবে। আমরা কথা কথা যদি বলি বঙ্গবন্ধু সৈনিক, আর বঙ্গবন্ধু যা কাজ করছেন তার উল্টোটা করি, আমি মানতে রাজি না। কারণ আমি ৭১ দেখছি যে আমারই গ্রামের এক পরিবারের ৭ জন মারা গেছে।
পাকার মেয়ে এসে মারি ফেলছে। তোর ওই দাফন টাফন করার পর সন্ধ্যার পর মিলাদ দিছে, তো গিয়ে হাজির হইলাম। ওইখানে ওই পরিবারের যিনি জ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন উনি বললেন যে আমার তো পরিবারে গেছে 7 জন সদস্য, কিন্তু হে আল্লাহ, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমাদের নেতা শেখ মুজিবকে ফেরত দাও। এই যে ভালোবাসাটা উনি অর্জন করছেন, এটা কি এমনি এমনি না। ওনার ত্যাগ, মানুষের একটা ছিল যে উনি বোধহয় আর জীবিত অবস্থায় ফিরবেন কিনা, তার আশঙ্কা ছিল, আমাদেরও ছিল। এবং এই আশঙ্কাটাও কিন্তু প্রবাসী গভর্নমেন্টের বেলা মোস্তাকেরা কাজে লাগাইছে। তারা বলছেন যে বাংলাদেশ হইলে পরে তো বঙ্গবন্ধুকে আর আমরা ফেরত পাবো না। এই ধরনের একটা প্রচারণা চালাইয়া উনি ডিভিশনের চেষ্টাও করছেন। অলিখিত ইতিহাসটা বললাম। তো এখন আমার মনে হয় যে আমরা যদি ছোট ছোট বঙ্গবন্ধু হইতে পারতাম, ছোট ছোট, তার এক একটা ইসে, যেমন ঘুষের পাত্তা দিতেন না উনি, কালোবাজারিকে এনকারেজ করতেন না, এবং এরা কেউ আসতে সাহস পাইতো না। অদ্ভুত বিষয় হচ্ছে করাপ্ট কেউ তার সামনে যাবে, তার চেহারা দেখবে, এমপিদের ভেতরও তারা কেউ এই সাহসটা পেতেন না। তো তার কারণটা কি? কারণ হলো যে চুরি করছে ও তো জানে যে আমি তো চোর, যে চোরের মন পুলিশ, সেই কারণে ভয় পেতেন যে দেখলে পর তো তাহলে আবার ধরা খাবো, উনি যদি বইলে বসেন বা ই করেন। এইটা আমি বলবো যে আমাদের ধারণ করা উচিত। শুধু মুখে বঙ্গবন্ধু বললে পরে হবে না, তার জীবনী, কার্যকলাপ, তার অনমনীয়, আমার কাছে অনেকগুলো ফটোগ্রাফ আছে। চিন্তা করছি যে একসময় ইচ্ছে ছিল যে এগুলো নিয়ে একটা বই টই ছোট আকারে হলো আমি ই করবো, কিন্তু এখন চোখেও ঠিকভাবে দেখি না, হাতেও লিখতেও পারি না, সেইভাবে সময় সুযোগও পাই না। কিন্তু স্মৃতিগুলো আমার মনে আছে। বঙ্গবন্ধুর নিয়ে ওয়েস্ট পাকিস্তানের প্রায় নেতার কাছে কিন্তু আমি গেছি, কারণ উনি ভালো উর্দু বলতে পারতেন না, অনেক সময় বুঝতেও পারতেন না। এটা আমি মাঝখানে থেকে থেকেই করতাম। মনিভাই ছিলেন। তো এখন যেমন নবাব বুক্তিতে কিন্তু পাতার মেয়েরা মারি ফেলছে, উনিও যুদ্ধ করতে করতে মরছেন। জিএম সাইদ নামে এক সিন্ধের নেতা, ওনার দল এখনো জিএসএন স্লোগান দেয়। বেলুচিস্তান, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, যেটা এখন বলে পাখতুনখোয়া, তারা আগাগোড়াই স্বাধীনতা চায়। এবং আমার ফ্রেন্ডরা আছে এখনো যারা আমার বলে যে তোমরা একটা গ্রেট লিডার পাইছিলে, দেখে গ্রেট নেশন। হ্যাঁ, তো বালুচিস্তানটা একদম মানে বলবো যে আমাদের চেয়েও বর্বরতম হত্যাকাণ্ড এখনো চলছে। এখন বঙ্গবন্ধুর যে কারিশমেটিক লিডারশিপ, আমি বলবো যে এটা হওয়া সম্ভব না। পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন খলিল আহমেদ তিরমিজি, ও কিন্তু বলতো যে পান্না, তোমাকে একটা কথা বলি, যে নেতা কিন্তু প্রত্যেকদিন জন্মায় না, কর্মী জন্মায়। কিন্তু তোমরা শতাব্দীর পরে কিন্তু একটা করে নেতা জন্মায়। তোমরা একটা নেতা পাইছো, তাকে প্রপারলি ইউজ করো। তো এটা সত্যি যে আমরা শতাব্দীর পরে একটা নেতা পেয়েছিলাম, তাকে প্রপারলি ইউজ করতে পারি না। এটা কিন্তু আমাদের এটা আমি বলছি আমার আত্মজিজ্ঞাসা, এবং তাকে আসলে ফলো করতে পারছি না, মুখে বলি, অন্তরে ধারণ করতে পারছি না, মুখে বলি। তার ক্রিয়া করা, কার্যকলাপ, এটা কি ফলো করি না মুখে বলি? মুখে বললে পর তো সেই আওয়ামী লীগ, যে কারণে আমি কোনো দল করি না। আমি প্রায় বহু বছর হয়ে গেছে আমি কোনো দল করি না, কিন্তু আমি মুক্তিযুদ্ধের পক্ষে, এটা সবাই জানে। আওয়ামী লীগ কখনো কখনো আমার বলতো যে উনি হয়ে গেছেন বিএনপি। যেমন 4 তারিখে বোধহয় একটা কার্টুন ছাড়লো আওয়ামী লীগ থেকে, সেখানে আমার বললো যে বুড়ো হয়ে গেছে, শিবিরের সাথে জয়েন করছে। আওয়ামী লীগ ছাড়ছে নাকি আওয়ামী লীগের ভিতর থাকা খন্দকার মোস্তাক ছাড়ছে আমরা তো জানি না। খন্দকার মোস্তাক আর যাই হোক আওয়ামী লীগই করছে, করার পর তাদের ভেতরেই আমি দেখি নাই, তারাই আমার ইনফর্ম করছে যে এটা যারা করছে তাদের আমরা গালিবকা করছি। সিনিয়র যারা তারা তো আমাকে চিনত, এখন জুনিয়র যারা চিনত না তারা ধরে নিচ্ছে যে বেটা দাঁড়িয়ে আছে আর বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তো সে শিবিরই হবে। এই যে ইজি ইকুয়েশন, এটা তো বঙ্গবন্ধু ছিলেন না। আমিও কৃতজ্ঞ, কিন্তু আমি যদি কাউকে মনে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু তারপরও বলবো যে আমাদের
আত্মসমালোচনা